অষ্টম শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা, স্বাগতম। আশা করি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং প্রতিদিন নিজ দায়িত্বে অল্প করে হলেও পড়ালেখা করছো। গতদিন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম মানব ধর্ম কবিতা নিয়ে। আমি চেষ্টা করব তোমাদের নির্ধারিত যে কবিতাগুলো আছে সেগুলো সবগুলো নিয়েই তোমাদের সাথে আমি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমি তোমাদের সাথে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা হলো বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমির প্রতি কবিতা 84 পৃষ্ঠায়। তোমরা 84 পৃষ্ঠায় চলে যাও। বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বিখ্যাত একজন কবি, দুর্দান্ত একজন কবি, জাদুকরী একজন কবি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে চলো আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে একটু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এক হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। তিনি কলকাতার খিদিরপুর স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং কলকাতার এসএসসি পাশ করার পরে উনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। সেই সময় ভারতবর্ষকে শাসন করত ব্রিটিশরা, ইংরেজরা। এই হিন্দু কলেজে ইংরেজি মিডিয়ামে পড়ানো হতো। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে পড়ালেখা করার সময় শেক্সপিয়র, মিল্টন, বিভিন্ন ইংরেজ কবির কবিতা, নাটক দেখে এবং পড়ে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। তখন থেকে এই কবি অনুভব করতে শেখেন যে সাহিত্যে বিখ্যাত হতে হলে বা সাহিত্যে সুনাম অর্জন করতে হলে বাংলা ভাষায় নয়, ইংরেজি ভাষায়। বাংলা সাহিত্য কবির কাছে অনেকটা গুরুত্বহীন মনে হয়েছে। এই কবি বিলেতে ব্যারিস্টারি পড়তে যান 1862 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে বিলেতে ব্যারিস্টারি পড়তে যান। সেখানে যেয়ে তিনি ইংরেজি সাহিত্যে, ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে শুরু করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেছেন। তামিল, তেলেগু, হিব্রু, ইটালিয়ান বিভিন্ন ভাষায় এই কবি পারদর্শী ছিলেন। বিদেশে যেয়ে তিনি সাহিত্য রচনায় আত্মনিয়োগ করলে এই কবির ইংরেজিতে যে সাহিত্য উনি রচনা করেন সেই সাহিত্য সেখানকার ইংরেজদের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই। কবি সফলতা অর্জন না করতে পারায় সুদূর ফ্রান্সে বসেই তিনি অনুভব করতে পারেন যে এই যে দেশ ছেড়ে যে সুদূর ফ্রান্সে চলে আসলো, এসে তার যে ইচ্ছা ছিল যে আমি বিখ্যাত হব, সাহিত্যে আমার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কিন্তু সে আশা সফলতার মুখ দেখেনি। এই কবি 1843 সালে, তোমরা খেয়াল করো, এনার নাম কিন্তু মধুসূদন দত্ত ছিল। ইনি হিন্দু জমিদার পরিবারের একজন সন্তান। এনার নাম ছিল মধুসূদন দত্ত। 1843 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখনই তার নামের আগে যোগ হয় মাইকেল শব্দটি। 1843 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তখনই তার নামের আগে যুক্ত হয় মাইকেল মধুসূদন দত্ত। এই মধুসূদন দত্ত কি কি কাব্যগ্রন্থ লিখেছেন? ইনি একজন বাংলা সাহিত্যকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছেন এই কবি।
বাংলা সাহিত্যে সর্বপ্রথম মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। সার্থক নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী এগুলো কিন্তু তার সার্থক নাটক। আমরা দেখি তাহলে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন, কত খ্রিস্টাব্দে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছেন এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি এবং উনি কত সালে মৃত্যুবরণ করেছেন। আমি সেগুলো তোমাদের একটু বোর্ডে লিখে দেব, খেয়াল করো সবাই। জন্ম 1824 খ্রিস্টাব্দে। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে 62 খ্রিস্টাব্দে বিলেতে ব্যারিস্টারি পড়তে যান। বিলেতে ব্যারিস্টারি পড়তে যান। 1824 খ্রিস্টাব্দে জন্ম, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 খ্রিস্টাব্দে, আর 1862 খ্রিস্টাব্দে ফ্রান্সে ব্যারিস্টারি পড়তে যান। পড়াশোনা করেছেন কলকাতার খিদিরপুর স্কুল থেকে, এসএসসি পাস করেছেন এবং কলকাতার হিন্দু কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন। এবার দেখব আমরা তার বিখ্যাত, তার অমর কীর্তি কি, মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ তার বিখ্যাত সৃষ্টি। এই বাংলা সাহিত্যে সর্বপ্রথম মহাকাব্য লেখেন মাইকেল মধুসূদন দত্ত। এছাড়া এই কবির সার্থক নাটক আছে পদ্মাবতী, শর্মিষ্ঠা। পদ্মাবতী, শর্মিষ্ঠা। এছাড়াও ইনি প্রহসন লিখেছেন। প্রহসনটা কি তোমরা জানো কিনা? প্রহসন হলো ব্যঙ্গাত্মক অর্থাৎ কমেডি করে কোনো বিষয়কে কমেডি করে লেখা, সেটাই হলো প্রহসন। প্রহসন লিখেছেন। একেই বলে সভ্যতা আর বুড়ো শালিকে ঘাড়ে রোগ। জাদুকরী এই কবি 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই কবি দেশ ছেড়ে যে বিদেশে চলে গেলেন তার সুখ্যাতি অর্জনের জন্য, তার সফলতা লাভের জন্য। এছাড়াও তিনি নিজ ধর্ম ত্যাগ করে অর্থাৎ হিন্দু ধর্মকে ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ভেবেছিলেন আমি জগৎ বিখ্যাত হব, অনেক সফলতা লাভ করব, কিন্তু তার সে আশা পূর্ণ হয়নি। পরে সে বাংলা সাহিত্যেই মনোনিবেশ করেন। এই কবিতাটি কবির একটি অনুশোচনামূলক কবিতা, আক্ষেপমূলক কবিতা। বঙ্গভূমির প্রতি অর্থাৎ বিদেশে বসে তিনি স্মৃতিকাতর হয়ে তার দেশকে, তার জন্মভূমির প্রতি মিনতি করেছেন। কি মিনতি করেছেন? আমরা চলো কবিতায় চলে যাই। বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে। রেখমা দাসেরে মনে, এখানে মা হলো জন্মভূমি। কবি জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন। রেখমা দাসেরে মনে, আর নিজেকে দাস হিসাবে উল্লেখ করেছেন। রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে।
সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মনু কোকোনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। কিন্তু যদি মা রাখো মনে ডোরে, কিন্তু যদি মা রাখো মনে, নাহি মা ডোরি সমনে। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা। আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুরবদে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন এবং বলেছেন নিজেকে কবি দাস হিসাবে উল্লেখ করেছেন মায়ের কাছে। মাকে বলছে যে মা তুমি, মা জন্মভূমিকে বলছে যে রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, অর্থাৎ তোমার পায়ের কাছে আমি মিনতি করছি, আমি প্রার্থনা করছি, তুমি আমাকে মনে রেখো। মনের স্বাদ সাধিতে গিয়ে কবির যে ইচ্ছা হয়েছিল যে বিদেশে যে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করবে, এই যে স্বাদ জেগেছিল, এই স্বাদ মেটাতে গিয়ে, অর্থাৎ এই স্বাদ পূর্ণ করতে যেয়ে যদি কোনো পরমাদ ঘটে, পরমাদ শব্দের অর্থ ভুল ভ্রান্তি, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, অর্থাৎ মনের স্বাদ পূর্ণ করতে যেয়ে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে, তাহলে আমাকে মধুহীন করো না, অর্থাৎ আমাকে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না, আমার প্রতি অসন্তুষ্ট হয়েও না। প্রবাসে, কবি প্রবাসে ছিলেন, প্রবাসে দৈবের বসে, দৈব হলো দেবতা, অর্থাৎ হঠাৎ কোনো দেবতার ইচ্ছায় হঠাৎ ঘটনাক্রমে যদি আমার এই দেহ থেকে আমার প্রাণ চলে যায়, তাতেও আমার কোনো খেদ বা আফসোস নাই যদি তুমি আমাকে মনে রাখো। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। মানুষ মাত্রই মরণশীল, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি সে কথা বলেছেন যে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। নদীর পানি, নীর মানে পানি, নদীর পানিও কিন্তু চিরস্থায়ী নয়, মানুষের নদীর পানিও কিন্তু চিরস্থির নয়, নদীর পানি সদা বহমান বা চলমান। অনুরূপভাবে মানুষের জীবনও ঘড়ির কাঁটা, নদীর স্রোত কিন্তু থেমে থাকে না, প্রকৃতি তার নিজ গতিতে চলতে থাকে। কিন্তু যদি রাখো মা মনে, নাহি মা ডোরি সমনে। জন্মভূমির প্রতি কবি বলছেন যে তুমি যদি আমাকে মনে রাখো, তাহলে আমি ভয় করি না, সমনে, সমন অর্থ মৃত্যুর দেবতা। জন্মভূমি যদি তাকে মনে রাখে, তাহলে মৃত্যুর দেবতা আসলেও কবি তাতে কোনো ভয় পাবেন না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা শব্দের অর্থ মাছি, মাছি যদি অমৃত হ্রদে পড়ে তাহলেও কিন্তু সে গলে না। সেই ধন্য নরকুলে, নরকুল অর্থ মানবকুলে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, অর্থাৎ যারা তাদের স্বীয় কর্ম দ্বারা মানুষের হৃদয়ে স্থান করে নেয়, তারাই ধন্য, যাদেরকে লোক কখনো ভুলে না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মানুষকে যারা মনের মন্দিরে স্থান করে সর্বদা তাদেরকে স্মরণ করে, তারাই নরকুলে ধন্য। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে। কবি বলছেন যে আমার তো কোনো গুণই নাই, আমার এমন কোনো গুণ নাই যে যা আমি তোমার কাছে কিছু
হেন অমরতা, আমার অমরতা অর্থাৎ আমার সৃষ্টির মাধ্যমে আমি অমরত্ব লাভ করব, এরকম কোনো গুণ আমার মধ্যে নাই। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। কবি জন্মভূমিকে বলছেন যে তুমি যদি একটু দয়া করে আমার যে ভুল বা দোষ আছে সেইগুলাকে যদি গুণ মনে করো, তাহলে আমি কি করব? অমর করিয়া বর দেহদাসে সুরবদে। অর্থাৎ বর শব্দের অর্থ আশীর্বাদ। ফুটি যেন স্মৃতি জলে, মানুষে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে। এই কবিতায় যে একটু অজানা শব্দ আছে, চলো আমরা একটু দেখে নিই এই শব্দগুলোর অর্থ কি। তোমরা খেয়াল করো। মিনতি শব্দের অর্থ প্রার্থনা, পরমাদ। সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ। পরমাদ শব্দের অর্থ ভুল ভ্রান্তি। পরমাদ শব্দের অর্থ ভুল ভ্রান্তি। কোকোনট। কোকোনাট শব্দের অর্থ লাল পদ্ম। কোকোনাট নীর। এই নীর মানে পানি, আর ডয় শূন্য র হলে বাসা। নীর মানে পানি। এরপরে আছে সমন। মৃত্যুর দেবতা। মৃত্যুর দেবতা। এরপরে দেখো মক্ষিকা। মক্ষিকা শব্দের অর্থ মাছি। বর। বর শব্দের অর্থ আশীর্বাদ। বর শব্দের অর্থ আশীর্বাদ। এরপরে মানুষ আছে। মানুষ শব্দের অর্থ মন, মানুষের মন। মানুষ শব্দের অর্থ মন। তামরস। তামরস হলো পদ্ম। আর শরদে মানে শরৎকালে। শরদে মানে শরৎকালে। মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমিকে নিয়ে, তার মাতৃভূমিকে নিয়ে এই কবিতাটি লিখেছেন। এখানে কবি তার যে ভুল সেটা বুঝতে পেরেছেন। সুদূর প্রবাসে বসে বঙ্গভূমির প্রতি তিনি আবেদন করেছেন যে আমি দাস, তুমি আমার মা, তুমি আমার মনের স্বাদ মিটাতে যে আমি যে ভুল ভ্রান্তি করেছি, এই ভুল ভ্রান্তিকে তুমি যদি দোষ না ধরে গুণ ধরো, তাহলে আমি বঙ্গবাসীর কাছে শাপলা ফুলের মতো, পদ্ম ফুলের মতো আমি ফুটে থাকতে পারবো। এই জন্মভূমির কাছে কবির আকুল আবেদন যে কবি আক্ষেপ করে বলেছেন, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। কবি সেরকম ধন্য হতে চান, অমরত্ব দান পেতে চান, কিন্তু বলছেন যে আমার কোনো গুণ নাই, আমার এমন কোনো গুণ নাই যে আমি অমরতা পাবো। তো জন্মভূমির প্রতি আবেদন করছেন যে আমার দোষগুলোকে গুণ হিসাবে যদি ধরে আমাকে তোমার স্থান দাও, জন্মভূমিতে স্থান দাও, তাহলে আমি মানুষের হৃদয়ে সেই পদ্ম ফুলের মতো ফুটে থাকতে চাই। আশা করি বুঝতে পেরেছ। বাড়িতে নিজেরাও একটু কবিতাটা পড়তে হবে। পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সেগুলোও চর্চা করতে হবে। নিজ দায়িত্বে আন্তরিক হয়ে, নিজ দায়িত্বে আন্তরিকতার সাথে
যে পাঠ্য বইটা অষ্টম শ্রেণীতে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে সেই বইগুলো অনলাইন ক্লাসের পাশাপাশি আন্তরিক হয়ে নিজেকেও একটু চর্চা করতে হবে, তাহলেই শেখা যাবে, ভালো থাকবে, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে।